নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ থেকে ঠিক কয়েক বছর আগে নরেন্দ্র মোদী বুক ঠুকে দাঁড়িয়ে বলেছিলেন কংগ্রেস মুক্ত ভারত। লক্ষ লক্ষ বিজেপি কর্মী সেদিন হাততালি কিন্তু দিয়েছিল। অমিত শাহ একের পর এক রাজ্যে অপারেশন লোটাস কিন্তু চালিয়ে যাচ্ছিলেন। মনে হচ্ছিল দেশের মানচিত্র থেকে হয়তো কংগ্রেসের নামটা চিরতরেই মুছে যাওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আজ 2026 সালের দাঁড়িয়ে ছবিটা কিন্তু সম্পূর্ণরূপে একেবারে উল্টে যাচ্ছে এবং এই উল্টোটাই এতটাই নাটকীয়, এতটাই অপ্রত্যাশিত যে খোদ বিজেপির ভেতরের লোকেরাও রাতে ঘুমোতে পারছেন না। বলুন তো কতটা বড় হলে একটা রাজনৈতিক বিস্ফোরণকে মহাবিস্ফোরণ বলা যায়? যখন দেশের সবচেয়ে শক্তিশালী আঞ্চলিক নেত্রী, যিনি তিনবার একটি বিশাল রাজ্যের মুখ্যমন্ত্রী, যার দলের ব্যাংকে 1000 কোটি টাকারও বেশি নগদ টাকা জমা আছে, তিনি যখন নিজেই দিল্লিতে গিয়ে সোনিয়া গান্ধীর দরজায় কড়া নাড়লেন এবং বললেন দিদি আমাকে ঘরে ফিরতে দাও, তখন বুঝতে হবে দেশের রাজনীতিতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আগে হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে এমন কিছু ইনসাইট তথ্য নিয়ে এসেছি যা আপনারা কোনো মূলধারার টিভি চ্যানেলে কিন্তু একেবারেই দেখতে পাবেন না, কারণ সেই চ্যানেলগুলো মোদি শাহের ভয় এই মুহূর্তে সত্যি কথা বলার সাহসই পাচ্ছে না। আজ আমরা জানবো প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কেন কতটা মরিয়া হয়ে কংগ্রেসের দরজায় গেছেন, কারণটা শুনলে আপনারা কিন্তু অবাক হবেন। দ্বিতীয়ত তৃণমূল কংগ্রেস মার্জার হলে কংগ্রেসের ঘরে ঠিক কত হাজার কোটি টাকার যৌতুক আসবে এবং লোকসভায় কংগ্রেসের আসন সংখ্যা এক ঝটকায় কোথায় গিয়ে দাঁড়াবে। তৃতীয়ত মহারাষ্ট্রের শরদ পাওয়ার কেন এখন ঘর ওয়াপাসির কথা ভাবছেন এবং এই মুহূর্তে তার হাতে ঠিক কতজন সাংসদ আছেন। চতুর্থত বাংলার মাটিতে আসলে এখন কি হচ্ছে, 64 জন বিধায়ক কিভাবে ভেঙে গেলেন, হিমন্ত বিশ্ব শর্মার ড্রয়িং রুমে মমতার খাস সাংসদরা কি করছিলেন এবং বিজেপির ভেতর থেকে আসা সেই গোপন খবর যা আজকে আপনাদের সামনে আমি দেখাবো। এবং পঞ্চমত এই সমস্ত প্ল্যানের পেছনে মূল মস্তিষ্ক কে, রাহুল গান্ধী নাকি সেই পুরনো চাণক্য সোনিয়া গান্ধী, যিনি 2004 সালে অটল বিহারী বাজপেয়ীর মতো মহিরুকে ধরাশায়ী করেছিলেন। তাহলে শুরুই করা যাক বন্ধুরা ভিডিওটা, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ সবচেয়ে বিস্ফোরক তথ্যটি আমি একেবারে শেষে রেখেছি। সবার প্রথমে আসি মোদির চাল কিভাবে উল্টে গেল। বন্ধুরা এই গল্পটা বুঝতে হলে একটু পেছনে যাই চলুন। মোদি এবং অমিত শাহের কংগ্রেস মুক্ত ভারত পরিকল্পনার কেন্দ্রে ছিল একটিই কৌশল, সেটা হলো সরাসরি কংগ্রেসকে ভাঙার চেষ্টা না করে প্রথমে দেশের সমস্ত আঞ্চলিক দলগুলোকে ভেঙে গুড়িয়ে দাও। কারণ বন্ধুরা বিজেপির বিশ্লেষকরা বুঝেছিলেন কংগ্রেসের আসল শক্তি তার নিজের আসনে নয় বরং তার জোট শক্তিতে। কংগ্রেস যদি কখনো ক্ষমতায় ফেরে সেটা হবে আঞ্চলিক দলগুলোকে সঙ্গে নিয়েই। তাই আঞ্চলিক দলগুলোকে শেষ করে দিলেই কংগ্রেসের ভবিষ্যৎ এমনিতেই শেষ হয়ে যাবে। পরিকল্পনাটা কিন্তু একেবারে খারাপ ছিল না, কার্যকরও ছিল, কিন্তু সময়ের জন্য। বিহারের নীতিশ কুমারকে জোটে এনে নেওয়া হলো, মহারাষ্ট্রের সিন্ডেকে দিয়ে শিবসেনা ভাঙা হলো, অজিত পাওয়ারকে দিয়ে এনসিবি দুটুকরো করা হলো, অন্ধ্র, তেলেঙ্গানা, উড়িষ্যা একের পর এক রাজ্যে একইভাবে নাটক চলল। কিন্তু বন্ধুরা এখানেই বিজেপির সবচেয়ে বড় ভুল হয়ে গেল। আঞ্চলিক দলের নেতারা এতদিন ভাবতেন বিজেপির সাথে হাত মেলালে নিরাপদে থাকা যাবে, কিন্তু একে একে তারা দেখতে পেলেন যে নেতারা বিজেপিতে গিয়েছেন তাদেরও শেষ পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সির খপ্পরে পড়তে হচ্ছে। বিজেপি প্রথমে ব্যবহার করছে, তারপরে কিন্তু ছুঁড়ে ফেলে দিচ্ছে। কোথাও মর্যাদা নেই, কোথাও নিরাপত্তা নেই। ফলে যা হলো সেটা হলো আঞ্চলিক দলের নেতারা ধীরে ধীরে বুঝতে পারলেন বিজেপির কোলে যাওয়া মানে নিজেদের রাজনৈতিক সুইসাইড। তার চেয়ে বরং কংগ্রেসের সঙ্গে থাকলে অন্তত মর্যাদাটুকু থাকে, জাতীয় দলের ছাতার সুরক্ষাটুকু থেকে যায়। আর ঠিক এইখান থেকেই শুরু হলো সেই ঐতিহাসিক উল্টো স্রোত। মোদি যে আঞ্চলিক দলগুলোকে ভেঙে কংগ্রেসকে শেষ করতে চেয়েছিলেন সেই আঞ্চলিক দলগুলো এখন ভয় পেয়ে কংগ্রেসের কাছে ফিরে আসছে, আর প্রতিটা ঘর ওয়াপাসি কংগ্রেসকে আগের থেকে একটু হলেও শক্তিশালী করছে। এটাই হলো মোদির সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয়। নিজের হাতে তৈরি করা ফাঁদে নিজেই কিন্তু পড়ে গেছেন। এরপরে আসি মমতার দলের শক্তি এবং কংগ্রেসের মহা লটারি বিষয়। বন্ধুরা এখন আসুন সবচেয়ে চমকে দেওয়ার তথ্যটায়। আমরা সবাই জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে লোকসভায় 28 জন সাংসদ নিয়ে বসে আছেন, রাজ্যসভায় আরো 12 জন, অর্থাৎ সংসদের দুই কক্ষ মিলিয়ে প্রায় 40 জনের কাছাকাছি সাংসদ। এই সংখ্যাটা এমনিতেই কম নয়, কিন্তু এটা সম্পূর্ণ ছবির অর্ধেকও না। নির্বাচনী সংস্কার ও স্বচ্ছতার জন্য কাজ করা দেশের শীর্ষস্থানীয় সংস্থা এডিআর তাদের সর্বশেষ রিপোর্টে যা বলেছে তা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। সবচেয়ে ধনী আঞ্চলিক দলগুলোর তালিকায় চন্দ্রবাবু নাইডু টিডিপি ঠিক পরেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। সরকারি ঘোষিত হিসাব অনুযায়ী 2023-24 সালে তৃণমূলের ঘোষিত ডিপোজিট ও আয় ছিল 646 কোটি টাকা। বিজেপি ও কংগ্রেসের ঠিক পরেই
কিন্তু আমাদের কাছে আসা সবচেয়ে সাম্প্রতিক তথ্য বলছে এই মুহূর্তে তৃণমূলের দলীয় তহবিলের নগদ জমা রয়েছে 1000 কোটি টাকা থেকে 1150 কোটি টাকারও বেশি। একটু ভাবুন এই সংখ্যাটা নিয়ে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শহরে শহরে তৃণমূল কংগ্রেসের শত শত দলীয় কার্যালয়, এই সমস্ত কার্যালয়গুলোর বর্তমান বাজার মূল্য ধরে আরো কয়েকশো কোটি টাকা এবং দলের নামে থাকা চল ও অচল সম্পদ মিলিয়ে একটা বিশাল আর্থিক সাম্রাজ্য। এখন হিসাবটা ধরুন, যদি আইনসম্মতভাবে তৃণমূল কংগ্রেস জাতীয় কংগ্রেসের সাথে একত্রীভূত হয় তাহলে কি হবে? এই পুরো 1000 কোটি টাকার তহবিল, পশ্চিমবঙ্গের প্রতিটি কার্যালয়, প্রতিটি সম্পত্তি সবকিছু সরাসরি কংগ্রেসের সম্পত্তিতে পরিণত হবে, আইনি প্রক্রিয়ায় স্বচ্ছভাবে, কোনো বিতর্ক ছাড়াই। যদিও এখনো পর্যন্ত তৃণমূল বিধায়করা 64 জন মিলে ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে আলাদা তৃণমূল গঠন করেছে, সুতরাং এখন এই টাকাটা কোন দিকে যাবে সেটা নিয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। এই কারণেই আমি বলছি, মমতার এই ঘর ওয়াপাসি কংগ্রেসের জন্য স্রেফ রাজনৈতিক শক্তি বৃদ্ধি নয়, এটা হলো একটা অভূতপূর্ব অর্থনৈতিক মহালটারি। বন্ধুরা, কংগ্রেস আজ অর্থ সংকটে ভুগছে, এটা কোনো গোপন কথা নয়। ইলেকটোরাল বন্ড বিতর্কের পর থেকেই কর্পোরেট ফান্ডিং অনেকটাই কমেছে, নির্বাচনী লড়াইয়ের জন্য অর্থের তীব্র সংকট কংগ্রেসের মধ্যে রয়েছে। ঠিক এই মুহূর্তে যদি তৃণমূলের 1000 কোটির তহবিল কংগ্রেসের ঘরে আসে তাহলে আগামী কয়েকটি নির্বাচনে কংগ্রেসের ফান্ডের সমস্যা এক ঝটকায় সমাধান হয়ে যাবে। এটাই সেই মোটা যৌতুক যার কথা আমি বলছি। বন্ধুরা, মমতা ব্যানার্জি শুধু ভোট নিয়ে আসবেন না, আসবেন অর্থ নিয়ে, সম্পদ নিয়ে, কর্মী বাহিনী নিয়ে এবং বাংলার রাজনৈতিক মাঠের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে। এরপরে আসি কেন দেওয়ালে পিঠ থেকে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখানে সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই নেত্রী কি সত্যি এতটাই মরিয়া হয়ে পড়েছেন? যার দলের ব্যাংকে 1000 কোটি টাকা আছে, যিনি 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন, যাকে একসময় সারা দেশ বেঙ্গল টাইগার বলে চিনত, তিনি সত্যিই কি এতটা আজ কোণঠাসা হয়ে পড়েছেন? বন্ধুরা, এর উত্তরটা কিন্তু একেবারেই হ্যাঁ। এবং পরিস্থিতি যা, তাতে মমতা ব্যানার্জি শুধু আজ কোণঠাসা নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এখন সরাসরি রাজনৈতিক অস্তিত্বের সংকট। এবার আমি একে একে সব প্রমাণগুলো আপনাদের সামনে বলছি। পশ্চিমবঙ্গের বিধানসভায় তৃণমূলের মোট 80 জন বিধায়ক আছেন। এর মধ্যে ইতিমধ্যে প্রায় 64 জন বিধায়ক দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বা ভাঙার পথে রয়েছে। এই সংখ্যাটা শুনলে মাথা ঘুরে যায়। মোট বিধায়কের প্রায় 80%। তৃণমূলের একজন বিদ্রোহী বিধায়ক নিজেই প্রকাশ্যে বলেছেন এখন 64 আছে, কদিন পরে সেটা আরো বাড়বে। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব নিজের সরকারি বাংলোতে তৃণমূল সাংসদদের একের পর এক ডেকে গোপন বৈঠক ইতিমধ্যে করেছেন। লোকসভায় তৃণমূলের শত্রুঘ্ন সিনহা সহ 18 থেকে 19 জন সাংসদকে দলে টানার মরিয়া চেষ্টা চলছে। ভূপেন্দ্র যাদবের ট্র্যাক রেকর্ড নিশ্চয়ই আপনারা সবাই জানেন। যে মিশনে তিনি নামেন দল কিন্তু ভেঙে যায় একেবারে। এরপরে আসি রাজ্যসভায় হিমন্তের চাল। রাজ্যসভায় তৃণমূল ভাঙনের দায়িত্ব দেওয়া হয়েছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে, এবং এখানে যে ঘটনাটি ঘটছে সেটা শুনলে আপনারা সত্যি শিউরে উঠবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে ঘনিষ্ঠ নেতাদের একজন, তৃণমূলের হেভিওয়েট রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব, তিনি এতদিন ছিলেন মমতা ব্যানার্জির একেবারে কাছের মানুষ। সেই সুস্মিতা দেবকেই দেখা গেল হেমন্ত বিশ্ব শর্মা ড্রয়িং রুমে বসে আরামে চা খাচ্ছেন। এই একটা ছবি বলে দেয় যে মমতার দলের ভেতরের পরিস্থিতিটা আজ কোথায় এসে দাঁড়িয়ে গেছে। কিন্তু বন্ধুরা, সবচেয়ে ভয়ঙ্কর দিকটা এখন আসছে। আগে বলা হতো কেন্দ্রীয় সংস্থা ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্সের ভয় দেখিয়ে নেতাদেরকে টার্গেট করা হয়, কিন্তু এখন বাংলায় নতুন একটি অস্ত্র ব্যবহার হচ্ছে, খোদ রাজ্যের পুলিশ এবং সিআইডি। 4-5 বছর, এমনকি 6 বছরের পুরনো ঠান্ডা হয়ে যাওয়া মামলাগুলো হঠাৎ করে সক্রিয় করা হচ্ছে। তৃণমূলের প্রাক্তন মন্ত্রীদের রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি কোনো এক পুরনো মামলার তদন্তে সিআইডি খোদ মমতা ব্যানার্জির বাড়ির দরজায় গিয়ে কড়াবদ্দি নেড়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এই পরিস্থিতিটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। এদিকে বিধানসভায় দল ভাঙছে, অন্যদিকে লোকসভায় দল ভাঙার চেষ্টা চলছে। রাজ্যসভার সাংসদরা বিরোধী মুখ্যমন্ত্রীর বাড়িতে চা খাচ্ছেন, রাজ্যের দলীয় কার্যালয়গুলো দখল হয়ে যাচ্ছে, নেতারা জেলে যাচ্ছেন, আর পুলিশ বাড়ির দরজায় এসে কড়া নাড়ছে। বন্ধুরা, এই পরিস্থিতিতে মমতা ব্যানার্জির কাছে করণীয়টা কি, বিকল্পটা কি? তিনি যদি এই মুহূর্তে কংগ্রেসের সাথে মার্জার না করেন তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই লোকসভা ও রাজ্যসভার দল তাসের ঘরের মতো ভেঙে পড়বে। দলীয় প্রতীক বা সিম্বল যদি কোনো আইনি প্যাচে ফ্রিজ হয়ে যায় তাহলে সেই 1000 কোটির তহবিল আর তার নিয়ন্ত্রণে থাকবে না, সবকিছু এক ঝটকায় শেষ হয়ে যাবে। এই কারণেই মমতা নিজে দিল্লি এসছেন নিজের অস্তিত্ব বাঁচাতে। এরপরে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আপনাদের মনে আসতে পারে, মার্জারের বিস্তারিত প্যাকেজের ডিলটা কি? মার্জারের পুরো আইনি এবং রাজনৈতিক রূপরেখা তৈরি করা হয়ে গিয়েছে। এটা কোনো খসড়া প্রস্তাব নয় বন্ধুরা, এটা একটা সম্পূর্ণ প্যাকেজড ডিল। এই ডিলের প্রধান শর্ত হলো
প্রথমত, মার্জারের পর মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কংগ্রেসের সর্বেসর্বা হবেন। বাংলার সমস্ত জায়গায় টিকিট বন্টন তার কথাতেই হবে। কংগ্রেসের স্থানীয় কোনো নেতা তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারবেন না। নাম্বার 2, যে সমস্ত স্থানীয় কংগ্রেস নেতাদের সাথে মমতার পুরনো দ্বন্দ্ব রয়েছে তাদেরকে কেন্দ্রীয় পর্যায়ে বা অন্য রাজ্যের সম্মানজনক পদ দিয়ে সরিয়ে দেওয়া হতে পারে। তৃতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিতে জাতীয় সহসভাপতি পদ পাবেন। সোনিয়া গান্ধী নিজেই এই প্রস্তাব দিয়েছেন বলে খবর। চতুর্থত, রাজ্যসভায় মমতাকে পাঠিয়ে জাতীয় সংসদের উচ্চকক্ষে বিরোধী দলের প্রধান মুখ হিসেবে প্রতিষ্ঠিত করা হতে পারে। পঞ্চমত, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কংগ্রেসের জাতীয় কার্যনির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে। ষষ্ঠত, এই পুরো মার্জারের আইনি এবং কারিগরি দিকগুলো তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে দেশের অন্যতম সেরা সাংবিধানিক আইনজীবী অভিষেক মনু সিংভিকে। অর্থাৎ এটা গুজব নয় বন্ধুরা, এটা একটা সক্রিয় আইনি প্রক্রিয়া যা ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে বলে সূত্রে খবর। এই প্যাকেজ ডিলের সবচেয়ে বড় সুবিধা হলো মমতা ব্যানার্জির জন্য তিনি কংগ্রেসের বিশাল জাতীয় ছাতার সুরক্ষা পাবেন। কেন্দ্রীয় সংস্থার যে হামলা বা কেন্দ্রের যে চাপ এখন তৃণমূল হিসেবে তাকে সামলাতে হচ্ছে, কংগ্রেসের সাথে মিশে গেলে সেই রাজনৈতিক সুরক্ষার বর্ম অনেক বেশি মজবুত হবে। এরপরে আসি বিজেপির ভেতরের আতঙ্ক এবং আত্মসমর্পণ তত্ত্ব নিয়ে। এখন আসুন সবচেয়ে মজার অংশে। যে বিজেপি এতদিন ঘরে বসে কংগ্রেস মুক্ত ভারতের স্বপ্ন দেখেছিল তারা এখন কি বলছে। বিজেপির নেতারা এখন প্রকাশ্যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মোদী শাহের ভয় সোনিয়া গান্ধীর সামনে আত্মসমর্পণ করেছেন। তারা বলছেন যে মহিলা একসময় নিজেকে বেঙ্গল টাইগার বলে পরিচয় দিয়েছিল তিনি আজ নিজের অস্তিত্ব বাঁচাতে সোনিয়া গান্ধীর পায়ে পড়ছেন। বিজেপির একজন সাংসদ বললেন আজ যদি ওনাকে কংগ্রেসের সাথে বিনীত হতে হচ্ছে তাহলে এটাই তার সবচেয়ে বড় ব্যর্থতা। এটা ঘর ওয়াপাসি নয়, এটা আত্মসমর্পণ। বন্ধুরা, এই কথাগুলো শুনতে বড় শক্ত মনে হচ্ছে, তাই না? কিন্তু এই কথাগুলোর পেছনে আসলে কি লুকিয়ে আছে সেটা তো বুঝতে হবে আমাদের। এই আত্মসমর্পণ তত্ত্বটা আসলে বিজেপিরই আতঙ্কের প্রকাশ। কারণ বিজেপি খুব ভালো করে জানে যদি সত্যি মমতা 30 থেকে 35 জন সাংসদ কংগ্রেসে যুক্ত হয়ে যায়, যদি শরদ পাওয়ারের 8 জন সাংসদও কংগ্রেসের সাথে যুক্ত হয়, যদি আরো 2-1টি আঞ্চলিক দল যোগ দেয়, তাহলে কংগ্রেস এক লাফে লোকসভায় 130 থেকে 140 আসনের কাছাকাছি পৌঁছে যাবে। সংখ্যালঘু সরকারের বিরুদ্ধে এটা হবে একটা অপ্রতিবিদ্ধ বিরোধী শক্তি। আর তখন বিজেপির সেই কংগ্রেস মুক্ত ভারতের স্লোগান হয়ে উঠবে ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক ঠাট্টার বিষয়। এরপরে বন্ধুরা একটু আলোচনায় এসি বাংলার মুসলিম রাজনীতি নিয়ে। তৃণমূলের মোট 80 জন বিধায়কের মধ্যে প্রায় 38 জন হলেন মুসলিম বিধায়ক। এটা একটা বিশাল সংখ্যা বন্ধুরা। এখন যদি তৃণমূল ভেঙে যায় তাহলে এই 38 জন কোথায় যাবেন? বিজেপিতে যাওয়ার হয়তো কোনো প্রশ্ন নেই। বিজেপির তৈরি করা কোনো ছায়া দলেও তারা স্বস্তি পাবেন না। কিন্তু তৃণমূল যদি কংগ্রেসের সঙ্গে মিশে যায় তাহলে এই 38 জন মুসলিম বিধায়কের সমস্যা হয়তো অনেকটাই সমাধান হবে। কারণ তাদের ভোটারদের কাছে কংগ্রেস একটি পরিচিত এবং বিশ্বাসযোগ্য রাজনৈতিক পরিচয় হয়ে উঠতে পারবে। এরপরে আসি শরদ পাওয়ারের ঘর ওয়াপাসি নিয়ে কিছু তত্ত্বে। মমতা ব্যানার্জির পাশাপাশি আরেকটি বড় নাম এখন ঘর ওয়াপাসির কথা ভাবছেন। তিনি হলেন মহারাষ্ট্রের বর্ষিয়ান নেতা শরদ পাওয়ার। মনে রাখবেন এনসিপি মূলত কংগ্রেস থেকেই বেরিয়ে আলাদা হয়ে দল তৈরি করেছিল। 1999 সালে সোনিয়া গান্ধীর বিদেশি বংশোদ্ভূত পরিচয় নিয়ে বিতর্ক তুলে শরদ পাওয়ার কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিলেন। পরে তার ভাইপো অজিত পাওয়ার বিজেপিতে যোগ দেওয়ায় দলটাই দুটুকরো হয়ে যায়। এখন শরদ পাওয়ার গোষ্ঠীর কাছে লোকসভায় মোট 8 জন সাংসদ আছেন। বিজেপি ইতিমধ্যে মহারাষ্ট্রে অজিত পাওয়ারকে ব্যবহার করে শরদ পাওয়ারকে চারিদিক থেকে চেপে ফেলেছে। সংস্থার চাপ, আইনি মামলা, দলের সদস্যদের ভাঙিয়ে নেওয়া, সব মিলিয়ে শরদ পাওয়ার এখন একই চাপে রয়েছেন। এই পরিস্থিতিতে শরদ পাওয়ার যদি কংগ্রেসে ফিরে আসে তাহলে তার 8 জন সাংসদ সরাসরি কংগ্রেসের সংখ্যায় যুক্ত হবে। মমতার 28 থেকে 30 জন সাংসদ প্লাস অজিত পাওয়ারের 8 জন সাংসদ প্লাস কংগ্রেসের বর্তমান প্রায় 100 সাংসদ, মানে প্রায় 135 থেকে 140-এর কাছাকাছি একটা বিশাল কংগ্রেস সংখ্যা। এটা যে শুধু বিজেপির জন্য বিপদ তা নয়, এটা সম্পূর্ণ সংসদীয় রাজনীতির সমীকরণটাই বদলে দিতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই পুরো দাবার চালটা কার মাথা থেকে বেরোচ্ছে, রাহুল গান্ধী নাকি সোনিয়া গান্ধীর মাথা থেকে? 8 জুনের সেই ঐতিহাসিক ইন্ডিয়া জোটের বৈঠকের পুরো চিত্রনাট্যটাই কিন্তু বন্ধুরা লিখেছিলেন সোনিয়া গান্ধী খোদ নিজেই। বৈঠকের 4-5 দিন আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে 1.5 থেকে 2 ঘন্টা একান্তে আলোচনা করেছিলেন। সেই বৈঠকে সোনিয়া পুরো কৌশলটা কিন্তু ঠিক করে দিয়েছিলেন। বিজেপি ঠিক ওই একই দিনে নিজেদের বৈঠক দেখে কংগ্রেসের মেগা ইভেন্টকে ভেস্তে দেওয়ার কিন্তু চেষ্টা করেছিল। কিন্তু সোনিয়া গান্ধীর পূর্ব প্রস্তুতির কারণে বিজেপির সেই চাল সম্পূর্ণ ব্যর্থ হয়। শরীর অসুস্থ, শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল কিছুদিন আগে।
তবু সোনিয়া গান্ধী এই বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন। স্টেজের একেবারে পুরো কেন্দ্রে বসে পুরো অনুষ্ঠানটাকে তিনি পরিচালনা করেছিলেন। আর বন্ধুরা, সবচেয়ে বড় কথা হলো ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সোনিয়া গান্ধী এবং খাড়গের মাঝখানে বসানো হয়েছিল। এই বডি ল্যাঙ্গুয়েজটাই ছিল পরিষ্কার রাজনৈতিক বার্তা। আর আমার সূত্র বলছে, মার্জারের পর অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম্বার 2 বা নাম্বার 3 পজিশন দেওয়া প্রায় কিন্তু নিশ্চিত হয়ে গেছে। এই পুরো দাবার চালটা কার? সোনিয়া গান্ধীর বন্ধুরা, যিনি 2004 সালে অটল বিহারী বাজপেয়ীর মতো পাহাড় সমান সরকারকে ইন্ডিয়া সাইনিং এর অহংকারের মধ্যেই কিন্তু উল্টে দিয়েছিলেন, যিনি 2009 সালে সমস্ত বিশেষজ্ঞদের পূর্বাভাস মিথ্যে করে কংগ্রেসকে বিপুল আসনে দ্বিতীয়বার জিতিয়েছিলেন। আজ 2026 সাল, অসুস্থ শরীর নিয়েও সেই সোনিয়া গান্ধী আবার সেই চেনা ফর্মে ফিরে এসেছেন। রাহুল গান্ধী মাকে শ্রদ্ধা করেন, মায়ের প্রতিটা সিদ্ধান্তকে চূড়ান্ত হিসাবে মানেন। তাই এখানে মা ছেলের মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্বের প্রশ্ন নেই। কংগ্রেসে এই মুহূর্তে সোনিয়া গান্ধীর কথাই কিন্তু শেষ কথা। বন্ধুরা, আজকের এই পুরো আলোচনার একটা সারসংক্ষেপ করি। প্রথমত, মোদীর কংগ্রেস মুক্ত ভারত পরিকল্পনা এখন সম্পূর্ণ উল্টো করতে শুরু করেছে। যে আঞ্চলিক দলগুলো ভেঙে কংগ্রেসকে দুর্বল করার ছক ছিল, সেই দলগুলি এখন ভয় কংগ্রেসের আশ্রয় নিচ্ছে। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় 64 জন বিধায়কের ভাঙন, লোকসভায় সাংসদ ভাঙানোর চেষ্টা, রাজ্যসভায় হেমন্ত বিশ্ব শর্মার অপারেশন এবং পুলিশ সিআইডির সরাসরি চাপের মুখে নিজের অস্তিত্ব বাঁচাতে কংগ্রেসের দরজায় গেছেন। নাম্বার 3, এই মার্জার যদি সফল হয়, কংগ্রেসের ঘরে আসবে 1000 কোটি টাকা তহবিল এবং 30 থেকে 35 জন সাংসদ। নাম্বার 4, শরদ পাওয়ারের 8 জন সাংসদ যদি আসেন, তাহলে কংগ্রেসের লোকসংখ্যার আসন 135 থেকে 140-এর কাছাকাছি পৌঁছবে। নাম্বার 5, এই পুরো চালের স্থপতি হলেন সোনিয়া গান্ধী, যিনি অসুস্থ শরীর নিয়েও 2004 সালের সেই ঐতিহাসিক ফর্মে ফিরে এসেছেন। আর যদি বাদল অধিবেশন বা মনসুন সেশনের আগেই এই মার্জার আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়ে যায়, এবং আমাদের সূত্র বলছে সেটা হওয়ার জন্য শুধু সময়ের অপেক্ষা, তাহলে 2026 সালে আসন্ন বিধানসভা নির্বাচনগুলো এবং পরবর্তী লোকসভার রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে যেতে পারে। মোদিজি যে কংগ্রেসকে 0 বা 0 করতে চেয়েছিল, সেই কংগ্রেস এখন নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক পুনর্জীবনের দরজায় এসে দাঁড়িয়েছে। রাজনীতির এই যে উল্টো স্রোত শুরু হয়েছে বন্ধুরা, এটা এখন শুধু শুরু মাত্র। সামনে আরো বড় ঢেউ আসতে যাচ্ছে। আজকের এই বিশেষ বিশ্লেষণ নিয়ে আপনাদের মতামত কি, তা আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।